আমার সাথে রাবিশ কথা বলবেন না, আমিও দেখেছি। সাইদের হাতে অস্ত্র ছিল? অবশ্যই ছিল। আমি কি অন্ধ মানুষ? তার হাতে লাঠি ছোটা ছিল, আমি নিজে দেখেছি। লাঠি দিয়ে সে আপনি শোনেন, আপনি তো একা দেখেননি নাকি, আরো অনেকেই দেখেছে। সেটাই বলছি, আমিও দেখেছি, আমি দেখেছি। যে আপনার কথা শুনে মনে হচ্ছে না আপনি দেখেছেন। ডোন্ট প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে, আমার সাথে রাবিশ কথা বলবেন না, আমিও দেখেছি। উত্তেজিত হবে আপনি আপনি আবার আমাকে উত্তেজিত করছেন। আপনি তো তাদের পক্ষের লোক বলে মনে হচ্ছে। আমি আপনি তাদের পক্ষে কথা শোনেন। এই যে শহীদ নিয়ে মারা গেল ছাত্রলীগের, তাকে কে মানলো? বাড়ি থেকে আপনার দৃষ্টিতে আসার সময় আমার জীবনটাকে মারাত্মক ঝুঁকি নিয়ে আসতে হচ্ছে। কারণ চতুর্দিকে এই রাজাকারের বংশধরেরা লাঠি সোটা নিয়ে যেভাবে দাঁড়িয়েছিল, বারবার আমার ভয় হচ্ছিল কখন আমাকে মেরে ফেলবে। তারপরে আমি বহু পথ ঘুরে তারপরে আপনাদের এখানে এসেছি। শুধু মনে হচ্ছে যারা যারা আছে সবাই রাজাকার। অবশ্যই রাজাকার। এবং শুধু একটি কথা বলার জন্য আমি এখানে এসেছি আজ, যে এই রাজাকারের বংশধররা কোনো অবস্থায় জয়ী হবে না। 30 লক্ষ মানুষের শহীদের রক্তে 5 লক্ষ নারী, নির্যাতিত নারীর কারণে যে দেশ স্বাধীন হয়েছে, সেখানে রাজাকারের বংশধররা কোনো অবস্থায় তারা জয়ী হতে পারে না। এই কথাটি বলার জন্যই আমি এই এত পথ ঘুরে আমার জীবন বাজি রেখে আপনাদের স্টুডিওতে আজ এসেছি। দেখুন, আজকে সকালবেলার খবর যে তারা বঙ্গবন্ধুর বাড়ি 32 নম্বর রোডে আক্রমণ করেছে। তার মানে কি? এরপর কি আর বলার অপেক্ষা রাখে যে এরা কারা? যে এরা বঙ্গবন্ধুর বাড়ি আক্রমণ করা মানে মুক্তিযুদ্ধকে আক্রমণ করা, বাংলাদেশকে। এত পয়সা কোটি কোটি টাকা কোথেকে আসছে? এই স্পষ্ট। এবং টেলিভিশনের পর্দায় তাই না, তারা নিজেরা বলেছে তুমি কি আমি কে, রাজাকার রাজাকার, বাংলাদেশের মাটি রাজাকারের ঘাঁটি। এরপর আর কিছু বলার থাকবে? কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার? এই স্লোগান না। শোনেন, আমরা স্পষ্ট টেলিভিশনে দেখেছি যে তারা বলছে বাংলাদেশের মাটি রাজাকারের ঘাঁটি। এরপর আর তো বলার কিছু অপেক্ষা রাখে না। এবং যাদের আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত স্পষ্ট তাদের চেহারা থেকে তারা কারা, আর মুখী হয়ে রাস্তায় নেমেছে। যদি শান্তিপূর্ণ আন্দোলন করতো তাহলে কারো কিছু বলার থাকতো না, কিন্তু তারা প্রথম দিন থেকে মারবে। এবং আমি এখানে আমি এখানে বলতে চাই যে আমাদের পুলিশ যথেষ্ট আপনার ধৈর্যের পরিচয় দিয়েছে। কারণ পুলিশের দায়িত্ব কিন্তু একজন শিক্ষার্থীকে, সাধারণ শিক্ষার্থী আবু সাইদকে গুলিও করেছে। পুলিশের দায়িত্ব, আমাকে বলতে দেন প্লিজ, ডোন্ট ইন্টারফেয়ার, আমাকে বলতে দেন। পুলিশের দায়িত্ব হচ্ছে যে প্রত্যেকের জানমাল রক্ষা করা। আমি যে আজকে এত ঘুরে এলাম, এটা তো পুলিশের দায়িত্ব ছিল এদের ভঙ্গ করা। সেই অর্থে পুলিশ অনেক ধৈর্যের আপনার পরিচয় দিয়েছে। আবু সাইদের জীবনের জান রক্ষা করেছে। যারা এই ধরনের সহিংস আন্দোলনের নামে, অবশ্যই পুলিশের অধিকার আছে তাদেরকে গুলি করে মেরে ফেলা, অবশ্যই আছে। এই ব্যাপারে আমার বিন্দুমাত্র কোনো সমস্যা। এবং জানমাল রক্ষার দায়িত্ব পুলিশের, এবং সেটি রক্ষার স্বার্থে পুলিশ অবশ্যই, এটা আমাদের সংবিধান তাদেরকে বলে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। তারা যদি দেখে তাদের আমার নিরাপত্তা কি হবে, আমি যে আসতে পারলাম না, আমার নিরাপত্তার কি হবে? প্রত্যেকে যারা আবু সাইদের মৃত্যুর ঘটনা দেখেছে, আমি পুরোটাই দেখেছি, ভিডিও তারা যেভাবে আবু সাইদের আমাকে বলতে লাগে, আপনি ডোন্ট লিড ওই আনসারের মতো। আমি পুরোটা দেখেছি, তারা যেভাবে সশস্ত্র হয়ে আক্রমণ করেছে, সেখানে পুলিশের অবশ্যই দায়িত্ব ছিল সেই সশস্ত্র আক্রমণ রোধ করার। বুঝলেন, এটা পুলিশের আইনি দায়িত্ব। আমাদের পেনাল কোড বলেন, আমাদের সিআরপিসি বলেন, সেই পুলিশকে সেই ক্ষমতা দিয়েছে। কারণ পুলিশের দায়িত্ব, অন্যতম দায়িত্ব হাতে অস্ত্র ছিল, অবশ্যই ছিল। আমি কি অন্ধ মানুষ? তার হাতে লাঠি ছোটা ছিল, আমি নিজে দেখেছি। লাঠি দিয়ে সে আপনি শোনেন, আপনি তো একা দেখেননি নাকি, আরো অনেকেই দেখেছে। সেটাই বলছি, আমিও দেখেছি, আমি দেখেছি। যে আপনার কথা শুনে মনে হচ্ছে না ডোন্ট প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে, আমার সাথে রাবিশ কথা বলবেন না, আমিও দেখেছি। উত্তেজিত হবে আপনি আবার আমাকে উত্তেজিত করছেন। আপনি তো তাদের পক্ষের লোক বলে মনে হচ্ছে। আপনি তাদের পক্ষে কথা শোনেন। এই যে শহীদ নিয়ে মারা গেল ছাত্রলীগের, তাকে কে মানলো? সেটা তারপর তদন্ত হবে না, তদন্ত হবে তো ওইটা সাইদের তো তদন্ত হবে, সবই তো তদন্ত হবে। দেখা যাচ্ছে, আমি তো দেখেছি। আপনি আমাকে বোঝানোর চেষ্টা করছেন যে আমি দেখিনি নাকি? এই ধরনের রাবিশ কথা আমার সাথে বলবেন না, রাবিশ কথা বলবেন না। আমি কিচ্ছু রাবিশ বলছি? অবশ্যই রাবিশ কথা বলছেন না, অবশ্যই রাবিশ কথা বলছেন। আপনি ওদের পক্ষে হয়ে কথা বলছেন। আমি কারোর পক্ষে কিছু বলছি না, স্পষ্টভাবে ওদের পক্ষে হয়ে কথা বলছেন। আমি নিরপেক্ষ। আপনি ওটা নিরপেক্ষ নন। এখন কথা হলো এইখানে রনি আরেকটা মূল্যবান কথা বলেছে যে তারা এই আপনার
সবকিছু পরেও হয়তো আন্দোলন থামবে না, কারণ আন্দোলন তারা কোটার জন্য নামেনি। প্রথমেই তাদের যে উদ্দেশ্য, তারা নেমেছে সরকারের পতন ঘটানোর জন্য, সেটি তাদের একমাত্র উদ্দেশ্য। তাকে কে মানলো? সেটা তারপর তদন্ত হবে। না, তদন্ত হবে তো, ওইটা সাইদের তো তদন্ত হবে, সবই তদন্ত হবে। দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি তো দেখেছি। আপনি আমাকে বোঝানোর চেষ্টা করছেন যে আমি দেখিনি নাকি? এই ধরনের রাবিশ কথা আমার সাথে বলবেন না, রাবিশ কথা বলবেন না। আমি কিচ্ছু রাবিশ বলছি না। অবশ্যই রাবিশ কথা বলছেন না, অবশ্যই রাবিশ কথা বলছেন। আপনি ওদের পক্ষে হয়ে কথা বলছেন। আমি কারোর পক্ষে কিছু বলছি না। স্পষ্টভাবে ওদের পক্ষে হয়ে কথা বলছেন। আমি নিরপেক্ষ। আপনি ওটা নিরপেক্ষ নন। আচ্ছা, এরপরে আমাকে বলতে দেন আগে। এরপরে আপনার প্রশ্ন করেছেন, এটা জবাব নেন, তারপরে বলছেন না তো আপনি প্রশ্নের উত্তর দিচ্ছেন। হ্যাঁ, না, আপনি আপনার প্রশ্ন, আমার প্রশ্নের উত্তর পাননি, অথবা আমার প্রশ্নের উত্তর বোঝার মতো মেধা আপনার নেই। আচ্ছা, এখন কথা হলো, হাসবেন না প্লিজ, ডোন্ট লাফ এট মি। আচ্ছা, এখন কথা হলো, জাস্টিস শামসুদ্দিন চৌধুরী নাইক, আপনি আমার নামটা ভালো করে উচ্চারণ করতে পারেন না নাকি? এটা থেকে বোঝা যাচ্ছে যে আপনি আমার প্রতি আক্রোশ নিয়ে এখানে বসেছেন। আমি যেটা বলছি ঠিকই বলছি, এবং আপনার প্রতি যেটা আপনি আমাকে অপমান করেছেন, আমার নামটা পর্যন্ত আপনি ঠিক মতো উচ্চারণ করতে পারেন না। আপনার লজ্জা হওয়া উচিত। এবং রনি যেটা বললো, আপনি এবং ভাব দেখাচ্ছেন যে আপনি একাই সেই টেলিভিশনটা দেখেছেন। আমি যখন বললাম আমিও দেখেছি, তারপরে আবার আপনি আমাকে বারবার উস্কানি দিচ্ছেন যে আমি দেখেছি কিনা। তার মানে আপনি একাই দেখেছেন, আর কেউ দেখেনি। রনি, কালকে যে না উত্তেজিত হওয়ার কারণ হচ্ছেন আপনি আমাকে উত্তেজিত করছেন, মানে এমন ভাব দেখাচ্ছেন যে আপনি একাই দেখেছেন, আমি দেখিনি। এবং পুরো বাংলাদেশ দেখেছে, না পুরো বাংলাদেশ দেখেছে, বাংলাদেশ আর আসেনি, তাই তো? আমি তো দেখেছি। আমি কি অন্ধ ছিলাম? অবশ্যই আপনি বাংলাদেশ। তাহলে আবার আপনি, আমি যখন বললাম আমি দেখেছি, তারপর আপনার একজন হিসেবে আপনার চুপ হয়ে যাওয়া উচিত ছিল। আপনি আবার আমাকে খোঁচাচ্ছেন। শুনেন, এইখানে আমাকে বলতে দেন প্লিজ, প্লিজ লেট মি স্পিক। আমাকে বলতে দেন আপনি। কালকে চিটাগাঙে 12 জনকে ছাদের থেকে ফেলে দিয়েছে এই সেনা শিবিরের লোকরা। সেটা আপনার কোনো খবরে আসে না, আপনি সেই কথাটা তুললেন না। আপনি যারা প্রাণ দিয়েছে কালকে 12 জনকে ছাদের থেকে ফেলে দিয়েছে শিবির, আপনি সেটা বলেননি তো, বলবেন না। আপনি তো আমাকে কিছু বলার সুযোগই না। আপনি তো শুরুই করেছেন এইভাবে যে আপনি পরিষ্কারভাবে প্রমাণ করেছেন আপনি তাদেরই লোক। আমি আবার রিপিট করছি, আই হ্যাভ নো হেজিটেশন ইন সেইং দ্যাট। কারণ এটা আপনি বলেন নারী হিসেবে যে মিনিমাম সম্মান দেওয়া দরকার, সেটাও আপনি আমাকে সম্মান দিয়েছেন। আপনি আমাকে সম্মান দিয়েছেন, কোনো প্রকার অসম্মান করিনি। আপনি জানি আপনি আবার নারীর কোটা চান, আবার এখানে নারীর সম্মান চাচ্ছেন। আপনি কোটার সম্মান লিসেন টু মি। আপনি আমাকে প্রথমেই বলেছেন যে আমি দেখিনি, আপনি একাই দেখেছেন। একটি বড় অসম্মান অবশ্যই বলেছেন। আপনি আকার ইঙ্গিতে বলার চেষ্টা করেছেন। আপনি যে তাদেরই একজন, আপনি পরিষ্কারভাবে প্রমাণ করেছেন। আবার বলেন যে নারীর সম্মান। আপনি আমার ধারণা আপনার অন্য কোনো কারণে আজকে মন মেজাজ, আমার মন মেজাজ হবেই। রাজাকাররা যখন 32 সেটা খুব বেশি আমার উপর পারেন না। আপনি শুরুই করেছেন তাদের পক্ষে নিয়ে কথা বলার জন্য। এখানে আপনার সাথে যুদ্ধ করতে বসিনি, আমি আপনি তাদেরই একজন লোক হয়ে এখানে বসেছেন। আমি কোনো প্রকার যুদ্ধ করতে, আমি এখানে নিরপেক্ষভাবে বসি। প্লিজ কিপ কোয়েট। আপনি এখানে অ্যাঙ্কার হিসেবে যে আমার কাজ নাই, যে নিরাপত্তার দায়িত্ব সেটা আপনি পালন করেননি বলেই আমি উত্তেজিত হয়েছি। আবার নারীর কথা বলছেন আপনি শুরুর থেকেই। এখন এই যে 12 জনকে আপনার ছাদে থেকে ফেলে দিল, এই কথাটা তো বলেননি। এই কথা দিয়ে আপনার শুরু করা উচিত ছিল। সেই 12 জন হাসপাতালে করছে, সেটা দিয়ে আপনার শুরু করা উচিত ছিল।